কমিউনিস্টদের রাষ্ট্র ধারণ ভাবনা ও এর সমস্যা, এটা হলো এই ফিচারটার হেডলাইন। এর ভিতরে দেখানোর চেষ্টা করব আমরা কমিউনিস্টদের রাষ্ট্র ধারণাটা একেবারেই আমাদের প্রচলিত যে রাষ্ট্র ধারণা তার সাথে মিলবে না। দুটো আলাদা ধারণা। কোথায় কোথায় মিলবে না? প্রথমত মিলবে না আমরা যে রাষ্ট্রটাকে চিনি আমরা, যেটা বাংলাদেশের রাষ্ট্র, যে রাষ্ট্রের নামের মধ্যে সবসময় রিপাবলিক বলে একটা শব্দ থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ রাষ্ট্রের ফর্মাল নাম হলো এটা, ইংলিশে এরকম, বাংলায় করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে এখানে এই যে গণপ্রজাতন্ত্রী, এটা হলো রিপাবলিকের বাংলা করা হয়েছে এভাবে, রিপাবলিক শব্দটার বাংলা। সো রিপাবলিক স্টেট নিয়ে এখন কথা বলবো। স্ট্রেট কাট বলে দিচ্ছি যে কমিউনিস্টদের রাষ্ট্র ধারণাটা রিপাবলিক রাষ্ট্র নয়। কমিউনিস্টদের রাষ্ট্র ধারণাটা রিপাবলিক বলে চালায়। কি করে বুঝলাম? তাও চালায় উপর দিয়ে। কেমন? ওই রাষ্ট্রের নামের মধ্যে একটা আর রেখে দেয়, রিপাবলিকের আর। কিন্তু রিপাবলিকের কোনো ছিটে ফোঁটা তার আচরণে, তার নামের মধ্যে, তার কাজের মধ্যে কোথাও পাবেন না আপনি ওটা। এই অর্থে তারা, যেমন ইউএসএসআর, এই আরটা হলো রিপাবলিক। লেনিনের, স্টালিনের রাষ্ট্র, যেটা প্রথম দুনিয়া কমিউনিস্ট রাষ্ট্র, যেটা ওটা রিপাবলিক বলছে বটে, কিন্তু রিপাবলিক কোনো ধারণাই নেই ভিতরে। সেম একই অবস্থা হচ্ছে আপনার চাইনিজদের বেলায়। এই মাওয়ের চীনের নাম হলো, ফর্মাল নাম হলো পিআরসি। পিআরসি মানে হলো পিপুলস রিপাবলিক অফ চায়না। এই যে রিপাবলিক ধারণাটা ওখানেও আছে। পিআরসি আর হলো রিপাবলিক, তার মানে রিপাবলিক ধারণা ওখানেও আছে। কিন্তু এটাও ভিতরে কোনো রিপাবলিক বলতে, কোন রিপাবলিক বলতে কি কি থাকতেই হবে, কি কি দেখলে বুঝবো যে রিপাবলিক রাষ্ট্র। যেমন ওই রাষ্ট্রের ভিতরে জনগণ বলে কোনো ধারণা আছে কিনা, নাগরিক বলে কোনো ধারণা আছে কিনা, অধিকার বলে কোনো ধারণা আছে কিনা, নাগরিক অধিকার এই টাইপের ধারণা আছে কিনা, সর্বোপরি জনগণ এই ধারণা আছে কিনা। জনগণ শব্দ ব্যবহার করতে পারে কিন্তু ছল করে। ঠিক যেমন গণতন্ত্র, তারা গণতন্ত্র শব্দ ইউজ করবে, অনেক দলিলে পাবেন। খোদ লেনিনের লেখা বইয়ে আপনি গণতন্ত্র শব্দটা পাবেন। সাবধান করে দিই, কোথায় পাবেন? যখনই বিপ্লব পূর্ব, আবার বলছি, বিপ্লব পূর্ব পরিস্থিতিতে রাশিয়ান সিচুয়েশন ব্যাখ্যা করতে যাচ্ছে, তখন উনি গণতন্ত্র শব্দটা ইউজ করবেন ওখানে। কিন্তু কোথাও বিপ্লব হয়েছে ওখানে 1917 সালে। 1917 সালে বিপ্লবের পরে কোথাও 1917 সালে বিপ্লবের পরে আর কোথাও গণতন্ত্র শব্দ এই প্রসঙ্গে কোনো লেখায়, লেনিনের কোনো লেখায়, স্টালিনের কোনো লেখায় গণতন্ত্র শব্দটা পাবেন না, রিপাবলিক শব্দটা পাবেন না, জনগণ শব্দটা পাবেন না, অধিকার পাবেন না। এই যে বলা হচ্ছে শ্রমিকের অধিকার, ট্রেড ইউনিয়নগুলো, কমিউনিস্ট ট্রেড ইউনিয়নগুলো বলতে থাকবে শ্রমিকের অধিকার। কখন বলবে? ক্ষমতায় যাওয়ার আগে। যখনই ক্ষমতায় চলে গেছে এরপরে শ্রমিকের অধিকার নিয়ে কোনো কথা বলবে না, কারণ অধিকার টার্মিনোলজিটা কমিউনিস্ট টার্মিনোলজি না, তাদের ভাষা না এটা। অধিকার কি আবার, জনগণ কি আবার, নাগরিক কি আবার, নাগরিক শব্দটাই নাই। এটা অকমিউনিস্ট শব্দ। কমিউনিস্ট ভোকাবুলারি, তাদের যে বাচন ভঙ্গি বা যেসব শব্দ ব্যবহার করে কমিউনিজম দাঁড়িয়েছে, সেই ডিকশনারিতে এই শব্দগুলো নাই। কেন নাই? এই প্রসঙ্গে উত্তরটা দিয়ে নিই আমি এখন। নাই এই জন্য তারা বলে তাদের রাষ্ট্র শ্রেণী রাষ্ট্র। এটা শুধু ওই লেনিন স্টালিনের থেকে না, খোদ মার্কসের ধারণা রাষ্ট্র মানেই শ্রেণী রাষ্ট্র। ফলে এখান থেকে আর বদলানোর কোনো সুযোগ নেই। ওকে, তাহলে শ্রেণী রাষ্ট্র বলতে কি বুঝবো? কেন এইটা রিপাবলিক রাষ্ট্র না, এইভাবে বুঝলেন তাহলে সুন্দর করে বোঝা যাবে। শ্রেণী রাষ্ট্র মানে হলো, বলা হচ্ছে যে কোনো একটা শ্রেণীতে ক্ষমতা থাকবে এবং সেই ক্ষমতাটা
তাদের হাতে যে ক্ষমতা থাকবে, এই জন্য ক্ষমতা মাত্রই এক নাকতন্ত্র ক্ষমতা, মানে একচেটিয়া শ্রমিকদের রাজত্ব। ফলে আমরা এখন কি করব? আমার বিরোধী যতগুলো শ্রেণী থাকবে সমাজে, তাদের সবাইকে আমি কোপায় কাটবো, গুণ খুম অপহরণ যা খুশি তাই করবো, এবং এগুলো সব জায়েজ। কথা খেয়াল রাখেন ভালো করে। শ্রেণী রাষ্ট্রের অর্থ হলো আমি শ্রমিক শ্রেণীর ক্ষমতা থাকবো, আমার বিপরীত শ্রেণীকে আমি কোপায় কাটবো, সব শ্রেণীর মানুষকে অধিকার দিব। নো, এই যে অধিকার নাই, এই কারণে নাগরিক শব্দটা নাই, এই জন্য সাধারণ নাগরিক বলে কিছু নাই। কোন শ্রেণীর নাগরিক? এই যে শ্রেণী, শ্রেণী কথাটা আগে লাগাই দিবে। যদি উনাকে শ্রমিক শ্রেণী বলা হয় তাহলে ওনার সব কিছু আছে, কিন্তু সেক্ষেত্রে আবার কে শ্রমিক শ্রেণী সেটা কে ঠিক করবে? ওটা ঠিক করবে কমিউনিস্ট পার্টি। দেশের লোক নিজে দাবি করলে হবে যে আমি শ্রমিকদের লোক, না, হবে না। আপনি শ্রমিক শ্রেণীর লোক এটা আপনি বললে হবে না। পার্টি আপনাকে বলে কিনা যে আপনি শ্রমিক শ্রেণীর লোক, তাইলে আপনি শ্রমিক শ্রেণী, তাইলে এবার আপনার 7 গুণ মাপ। এবার আপনার বিরোধী সমস্ত শ্রেণীকে আপনি মাইরা কেটে গুণ খুম অপহরণ সব করতে পারেন। ঠিক যে কারণে বলতেছিলাম, হাসিনার এই 14-16 বছরে যত গুম খুম অপহরণ হয়েছে, এই সব কিছুকে জাস্টিফাই করে গেছে, সাফাই গাইছে এটার পক্ষে, এটা জায়েজ। কে সাফাই দিচ্ছে? কমিউনিস্টরা। কোন কমিউনিস্টরা? বিশেষ করে সিপিবি, অন্যরাও দিচ্ছে কায়দা করে। এই যে আজকে একটু আগে আলাপ করছিলাম আমাদের কথা, যে আজকে আজহারের ফাঁসি থেকে মুক্তি পাইছে, কমিউনিস্টরা রাস্তা নামছে, আজহারকে কেন মুক্তি দেওয়া হলো? এটার মানে কি? মানে হাসিনা হলো শ্রেণীর রাষ্ট্র, হাসিনাটাও শ্রেণীর রাষ্ট্র। তো আপনি বললেন হাসিনা আবার কেমনে শ্রেণীর রাষ্ট্র? এবার শ্রেণীর সংজ্ঞাটা একটু বদলায় নিচ্ছে ওরা। হাসিনা হলো শ্রমিক, এটা হলো মুক্তিযোদ্ধার শ্রেণীর রাষ্ট্র এটা, আর হাসিনা হলো মুক্তিযোদ্ধার শ্রেণীর নেতা। তাইলে এবার হাসিনার রাজত্বে মুক্তিযোদ্ধার শ্রেণী ক্ষমতায় আছে। তাহলে সেই যুক্তিতে মুক্তিযোদ্ধার শ্রেণীর বিপরীতে যারা যারা আছে সবাইকে গুণ খুম অপহরণ, টাকা পয়সা সম্পত্তি কেড়ে নেওয়া সব জায়েজ। বোঝা গেছে এবার? তাহলে শ্রেণীর জায়গায় বসায় নিচ্ছে এটা মুক্তিযোদ্ধার শ্রেণী, এই বলে তারা জাস্টিফিকেশন দিচ্ছে, সাফাই দিচ্ছে হাসিনার ক্ষমতার পক্ষে। কারা দিচ্ছে? সমস্ত কমিউনিস্টরা দিচ্ছে। সাফাই কি? সাফাই হলো সে ইসলাম কোপাইতেছে। ধর্ম খুব খারাপ জিনিস। কাজেই মুক্তিযোদ্ধার শ্রেণী তো রাজাকার শ্রেণী, মানে যাকে সে রাজাকার বলে লেবেল দিবে, তাকে তো কাটা, তাকে অপহরণ করা, খুন করা সবই তো জায়েজ, আয়না ঘরে পাঠাই দেওয়া সব জায়েজ। কথা খেয়াল করে, এটাই হচ্ছে ধারণাটা আসতেছে শ্রেণী রাষ্ট্র ধারণা থেকে। তাহলে কমিউনিস্টের সাফাইটা তৈরি করে দিচ্ছে হাসিনার জন্য। আগেও বলেছে, আবার মনে করে দিই, ক্ষমতা দুই ধরনের। একটা ক্ষমতা ফিজিক্যাল ক্ষমতা, ফিজিক্যাল ক্ষমতা মানে অস্ত্রের ক্ষমতা। আর একটা ক্ষমতাকে বলা হয় সাফাই তৈরির ক্ষমতা। আপনি ক্ষমতায় আছেন গায়ে অস্ত্রের জোরে, কিন্তু আপনার কাছে সাফাই নেই। আপনি কেন ক্ষমতায় আছেন এটা সম্পর্কে সাফাই নেই। ধরেন আপনার কাছে কোনো মুক্তিযোদ্ধার শ্রেণী টাইপের, চেতনার টাইপের কোনো বয়ান নেই, সাফাই নেই, তাহলে আপনি দুদিনও টিকবেন না। তাই অস্ত্রের ক্ষমতার সাথে সাথে আপনাকে একই সঙ্গে একটা সাফাইও তৈরি করতে হবে, বয়ান তৈরি করতে হবে। বয়ান যদি না থাকে তাহলে আপনি ক্ষমতা টিকতে পারবেন না, আস্তে আস্তে আপনি ক্ষমতা থেকে উদা হয়ে যাবেন। তাহলে বয়ানটা ইকুয়ালি ইম্পর্টেন্ট অস্ত্রের মতনই। অস্ত্র যেমন ইম্পর্টেন্ট, বয়ানও ইম্পর্টেন্ট। তো এই জন্য বলছি ক্ষমতার দুই ধরনের ইকুইপমেন্ট লাগে। দুই ধরনের ইকুইপমেন্ট না থাকলে ক্ষমতা থাকা যায় না। তাই হাসিনাকে এই বয়ানের ইকুইপমেন্ট দিয়া, অস্ত্র দিয়া সাহায্য করেছিল কমিউনিস্টরা। গত 16 বছর এইটাই ঘটে আসছে। কেন ঘটে আসছে? কমিউনিস্টরা বলতেছে এই যে আমরা তো শ্রেণীর রাষ্ট্রে বিশ্বাস করার লোক, তো হাসিনা হলো মুক্তিযুদ্ধের শ্রেণীর নেতা, সাফাই দিচ্ছে। দেখেন আপনি বয়ানটা বানাইছে কেমনে। হাসিনা গরিব মানুষের নেতা, শ্রমিক শ্রেণীর নেতা, এটা তো বলা যাচ্ছে না। তাকে ওকে বানাই দিছে মুক্তিযোদ্ধার শ্রেণীর ক্ষমতা, এটা উনি তার নেতা, চেতনার। এই যে চেতনার কথাটা মানে হলো তাই। তো কাজেই উনার গুম খুন অপহরণ সব জায়েজ। এই যে দেখেন এখনো আজহারউদ্দিনদের ফাঁসি থেকে মুক্ত হয়েছে বলে বিরুদ্ধে মিছিল করতেছে কে? মেননের পার্টির ছেলেরা। কি জন্য? যুক্তিটা কি?
যুক্তি হলো মুক্তিযুদ্ধের শ্রেণীর নেতা ছিল হাসিনা, এরা হলো অমুক্তিযোদ্ধা রাজাকার, তাই এদেরকে কাটা, এদেরকে বিনা বিচারে বা ভুল বিচারে ত্রুটিপূর্ণ বিচারে ফাঁসি দিয়ে দেওয়াটা জায়েজ। দেখেন মিলছে কিনা। তাহলে মূল জিনিসটা হলো যে আমার শ্রেণী রাষ্ট্র ধারণা উপর দাঁড়ায় আছে কমিউনিস্টরা, এবং শ্রেণী রাষ্ট্র ধারণাটা বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের নাগরিক বলে কোনো ধারণা নাই, এবং সব নাগরিককে আমি অধিকার দিব বা সব নাগরিকের অধিকার আছে না। শ্রেণী রাষ্ট্র, কার্ল মার্কসের শ্রেণী রাষ্ট্র ধারণা এটা নাই। ওই যে বলে দিছে যেই শ্রেণী যখন ক্ষমতা থাকবে সেই তখন একটা ক্ষমতা হিসেবে বাকিদের উপরে চড়া হবে, এবং চড়া হওয়াটা জাস্টিফাইড। এটা হচ্ছে শ্রেণী রাষ্ট্র ধারণার বৈশিষ্ট্য। সেই জন্য সেখানে অধিকার বলে আবার কোনো ধারণা নেই। শ্রমিকের অধিকার আবার কি? অদ্ভুত লাগবে শুনতে। যতদিন ক্ষমতার বাইরে আছে ততদিন বলবে শ্রমিক শ্রেণীর অধিকার লাগবে বলে রাস্তায় মিছিল করবে, কারখানায় কারখানায় মিছিল করবে, শ্রমিক শ্রেণীর অধিকার দিতে হবে। যেমনি ক্ষমতায় যাবে শ্রমিক শ্রেণীর আবার কি অধিকার? ওটা তো বুর্জোয়াদের কথা, কারণ শ্রমিকরাই তো ক্ষমতায় আছে, ফলে সে আবার অধিকার দেবে। আর অধিকার তো কমিউনিস্ট ভোকাবুলারি না, আমরা তো শ্রমিক শ্রেণী, ফলে যাকে শ্রমিক শ্রেণী বলবে তারই রুল চলবে। আসলে সোজা কথা। তাহলে যে সার কথাটা দাঁড়ালো যে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ধারণাটা রিপাবলিক রাষ্ট্রের ধারণা না। রিপাবলিক রাষ্ট্র হলে কি হইতো? ওকে স্বীকার করতে হতো যে সব নাগরিকেরই, সব নাগরিক বলে একটা ধারণা আছে, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। এই দেখেন দুইটা জিনিস একসাথে চলে আসলো। অধিকার ধারণা স্বীকার করতে হবে, তার সার্টেন অধিকার আছে, বিশেষ কিছু অধিকার থাকবে যেগুলোকে এক কথায় বলা হয়, এখানে আমি লিখি নাই, যেটাকে এক কথায় বলা হয় মৌলিক অধিকার। কনস্টিটিউশনে এখন আসেন, কনস্টিটিউশনে থাকে কি? যে কোনো রিপাবলিক কনস্টিটিউশনে কি থাকে? রিপাবলিক কনস্টিটিউশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওখানে থাকবে মৌলিক অধিকার। আমাদের কনস্টিটিউশনের ৩য় অধ্যায়টা হলো মৌলিক অধিকার দিয়ে। মৌলিক অধিকার। সো কনস্টিটিউশনের মূল জিনিসটা কিন্তু হলো যে পলিটিক্যাল পার্টটা, কি কি অধিকার থাকবে নাগরিকের, এটা ওখানে বিবৃত করা থাকবে, পরিষ্কার করে লেখা থাকবে নাগরিকের এই অধিকার আছে, এবং যে কোনো ধরনের নাগরিক সবার এই অধিকারটা থাকবে। এটা বলতে পারবেন না ওই কমিউনিস্টদের মতন করে এই শ্রেণীর অধিকার আছে, এই শ্রেণীর নাই, না, ওটা হবে না। নাগরিক মাত্রই তার মৌলিক অধিকার থাকবে, এবং সবাই এটা অ্যাবেল করবে, নারী পুরুষ নির্বিশেষে, গরিব বড়লোক নির্বিশেষে, পাহাড়ি সমতলি নির্বিশেষে, সাদা কালো নির্বিশেষে, সাঁওতাল বাঙালি নির্বিশেষে সবার অধিকার থাকবে, সবার। সেই জন্য আপনার নাগরিক অধিকার, এই যে নাগরিকের ধারণা, অধিকারের ধারণা আসলো, প্লাস এরা সবাই জনগণ। এই যে জনগণ বলে যে ধারণাটা, জনগণের ক্ষমতা, রিপাবলিক রাষ্ট্র মানে জনগণের ক্ষমতা। এই যে জনগণ শব্দটা, এইটাই হচ্ছে এই জনগণের মৌলিক অধিকার, সবার মৌলিক অধিকার থাকবে, এটি স্বীকার করছে। খেয়াল করে দেখেন, উনি বুর্জোয়ানা শ্রমিক, তার ভিত্তিতে ঠিক হবে না যে কারো অধিকার থাকবে কারো অধিকার নাই, এরকম হবে না। রিপাবলিক রাষ্ট্র বলবে যে সবার, ইরেসপেক্টিভ অফ ক্লাস, ইভেন ক্লাস, এই যে কমিউনিস্টের যে শ্রেণীর কথা বলতেছে, সেই শ্রেণীর নির্বিশেষে বুর্জোয়ারা অধিকার থাকবে, কমিউনিস্টদের অধিকার থাকবে। এটা হচ্ছে রিপাবলিক রাষ্ট্রের ধারণা। এখন আসেন, এই জন্য কনস্টিটিউশনে যদি প্রশ্ন করি কনস্টিটিউশনের সাথে থাকে কি, রিপাবলিক রাষ্ট্রের কনস্টিটিউশনটা রিপাবলিক রাষ্ট্রের ধারণা, তাহলে কনস্টিটিউশন আসলে কি, এইভাবে যদি প্রশ্ন করি, রিপাবলিক রাষ্ট্রের কনস্টিটিউশন মানে হলো যেখানে লেখা থাকে যে আমাদের মৌলিক অধিকারগুলো কি কি, এটা হচ্ছে মূল পলিটিক্যাল পার্টটা। আর কি থাকে আসলে? আর থাকে হলো যে ক্ষমতার ভারসাম্য কার কাছে কি থাকবে না থাকবে, পার্লামেন্টের কাছে কি ক্ষমতা থাকবে, প্রেসিডেন্টের কাছে কি থাকবে, প্রধানমন্ত্রীর কাছে কি থাকবে, এইসব বিষয়গুলো বিবৃত করা থাকবে। বাকি জায়গাগুলোতে শপথ কি করে নিবে, শপথ কি পড়াবে, এই ধরনের ভাষ্যগুলো লেখা থাকবে। সেগুলো হলো বাকি সব জিনিসগুলো, মূল জিনিসের জন্য মৌলিক অধিকার। মৌলিক অধিকারের চ্যাপ্টারটাই অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এই জন্য কনস্টিটিউশন হচ্ছে মুখ্য জিনিস এটা। কিন্তু এর একটা হিস্ট্রির দিক আছে, এটা বলে রাখা ভালো। দুনিয়াতে প্রথম রিপাবলিক রাষ্ট্র যদি কেউ হয়ে থাকে সেটা ছিল আমেরিকা। শুনলে অবাক লাগবে আপনাদের কাছে,
কমিউনিস্টরা তো আরেকটু দুঃখ পাবে হয়তো 1776 আমেরিকান বিপ্লবের সময়। এটা দুনিয়ার প্রথম রিপাবলিকান রাষ্ট্র ওই অর্থে বলতে পারেন আপনি, যদিও এর আগে ইংল্যান্ডে চেষ্টা হয়েছে কবে 1650 সালে, কিন্তু এটা খুব বেশি দাঁড়ায়, মানে এটা অনেকটা ইভলিউশনারি প্রসেস, ধাপে 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 উঠতে হচ্ছে তাকে। ইভেন সব নাগরিক ভোট দিতে পারবে কিনা এইটা এগ্রি করতে তাদের লাগছে হলো 1932 সাল, শুরু হয়েছিল 1650-এ। সবাইকে ভোটের অধিকার দিতে পারে নাই এই ইংল্যান্ড, ভোটের অধিকার দিয়েছে 1932 সালে। 1932 এর আগে ভোটের অধিকার ছিল কে কি পরিমাণ ট্যাক্স দিতে পারে তার ভিত্তিতে, অর্থাৎ গরিব যারা ট্যাক্স দিব কর্তিকা তাদের ভোট নেই, এটা ছিল। এবং এই পুরা ভোটাধিকারের জিনিসটা হতে 100 বছর লাগছে, পাক্কা 100 বছর কন্টিনিউয়াস রিফর্ম হতে লাগছে। ইংল্যান্ডের বা ইউরোপের সাধারণ টেন্ডেন্সি এটা, ওদের যা কিছু হয়েছে এগুলো এক একটা লড়াই হয়েছে, কিছু একটা আইন বানানো হয়েছে, দুদিন পরে এটাতে টিকে নেয়, আবার ঝগড়া, আবার মারামারি, আবার আরেকটা রিফর্ম, এই করে 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 আগাইছে তারা। করতে করতে আমি বলেছি যে 1932 সালে যখন তারা মানে ব্রিটিশ ইন্ডিয়া যখন আসে তখন তারা তার সার্বজনীন অধিকার বানাইছে, সার্বজনীন ভোটাধিকার আসছে। তখন তুলনায় যদি করেন আমেরিকানটা কিন্তু একবারে জব করে হয়েছে না, একবারে জব করে হয়েছে তারা বিরাট বীরত্ব দেখেছে তা না, কারণ এখানে আমার মনে রাখতে হবে কনস্টিটিউশন লিখে রাখা এক জিনিস, আর থ্রু প্র্যাকটিস চর্চার ভিতর দিয়ে এটা সমাজে প্রতিষ্ঠা করে বলা এটা আরেকটা জিনিস। কালোরা সমান অধিকার পাবে এটার লেখা হয়েছে 1860 সালে, 1776 না, এরপরে সময় লাগছে আরও 80 বছর, প্রায় 1860 সালে এসে 1860 প্রায় 80 বছর পরে এসে কালোরা ইকুয়ালি সাদাদের মতন অধিকার পাইছে, নাগরিক অধিকার পাইছে। এটা আমেরিকাতে এই ঘাপলা ছিল। কিন্তু সেটাও দেখেন কালোরা যে সমান অধিকারী কিনা, এটা তো এই যে সেদিন কালো মেরে হালাইছে, তখন এই যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স বলে একটা মুভমেন্ট শুরু হয়েছে, তখন আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকান বিচারকরা এবার নড়ে চড়ে বুঝতেছে না না এই ধারণাটা তো প্র্যাকটিক্যালি নিয়ে যেতে হবে, প্র্যাকটিসে নিয়ে যেতে হবে। তখন এটা আবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এরপর থেকে বিচারকরা সতর্ক থাকবে, কালো মানুষরাও নাগরিক ইকুয়ালি নাগরিক সুবিধা পেয়েছে কিনা, অধিকার পেয়েছে কিনা, এটাকে এনশিওর করতে হবে বিচারকদেরকে। এই আবার নতুন উদ্যোগ আসছে। সো ওই মুভমেন্টের না হলে তো এটা হইতো না। তাহলে কনস্টিটিউশনে লিখে রাখা এক জিনিস, আর লেখাটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া আরেক জিনিস, এটা লম্বা সময় লাগে, অভিজ্ঞতা বলে। এনিওয়ে, সার কথা হচ্ছে যে ইংল্যান্ডের কনস্টিটিউশন তো লেখাও হয় নাই, এই লিখতেই শুরু হয়েছে 1932 সালে সে প্রথম লিখতে পারছিল। যদিও 1776 সালে তাহলে কি হয়েছিল, 1776 সালে আমেরিকান কনস্টিটিউশন আরেকটা ব্যতিক্রম আছে। এই যে যেটা আমাদের 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 কমিউনিস্ট ভাই আলী রিয়াজ আমাদেরকে বিরাট একটা কনস্টিটিউশন সংস্কার বানাইছে, উনি কনস্টিটিউশন সংস্কার কমিটির প্রধান হলেন উনি, ব্যাকগ্রাউন্ড হলো কমিউনিস্ট, যেটা হয় যেখান থেকে সমস্যাটা তৈরি হয়। কমিউনিস্ট মানেই যার কনস্টিটিউশন সম্পর্কে ধারণা নেই, কনস্টিটিউশন তার কাছে একটা কাগজ মাত্র। সবচেয়ে অগুরুত্বপূর্ণ দলিল হলো শ্রেণীরাষ্ট্র ধারণায় কনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো কমিউনিস্ট রাষ্ট্রে কনস্টিটিউশন খুবই অগুরুত্বপূর্ণ একটা দলিল। কেমন, আপনি যে কোনো কমিউনিস্ট দেশে যাবেন, আচ্ছা ভাই তোমাদের পার্লামেন্ট আছে, হ্যাঁ আছে, তোমাদের ভোট হয়, হ্যাঁ হয়, কেমনে হয়, তাই দেখছো না আমাদের তো 98% ভোট দিয়ে ওই কোরিয়াতে যান, সাদ্দাম হোসেন যেটা কপি করছিল, সাদ্দাম হোসেন সারা জীবন 98% ভোট পেয়ে গেছে। আপনার উত্তর কোরিয়াতে যান, সারা জীবন কমিউনিস্টরা ভোট পেয়ে গেছে 90% সমস্যা। এখনো চীনে যান, 90%-এর বেশি ভোট পাইছে তারা। সো কমিউনিস্টরা সবসময় 90% ভোট পায়, তাহলে বুঝতেই পারতেছেন ওটা যেখানে লেখা থাকে ওটা লেখা থাকলেই কি না থাকলেই বাকি, জনগণ ধারণা নেই, অধিকার ধারণা নেই, নাগরিক ধারণা নেই, নষ্ট। সো এই জন্য স্রেফ একটা তেনা, একটা কাগজে লেখা আছে, কি লেখা আছে না লেখা আছে এটা কোনো তর্কও নেই, কোনো বিচার নেই, কিচ্ছু নেই। আদালত কি বিচার করতে পারবে না পারবে ওটা কমিউনিস্ট পার্টি বারে বারে সার্কুলার দিয়ে পাঠায়, ওর উপর ঠিক হয় যে আদালত কি নিয়ে বিচার করতে পারবে কি নিয়ে পারবে না। যেমন চীনে এখন সাম্প্রতিককালে ধরেন পাড়ায় একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনে
একটা শুরু হয়েছে, বেধড়কভাবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট বানাইছে। দেখা যাচ্ছে 5-7 বছরের মধ্যে শহরে আর থাকা যায় না, এত কয়লা, ছাই, ধোঁয়া বাতাস নষ্ট করে ফেলছে। এখন এই বিচারটা করবে কে? পার্টি আর এগুলো বিচার করে সারতে না, এতে কিন্তু পার্টি বিচার করতো। পার্টি এরপরে বলছে আচ্ছা ভাই এই ধরনের বিচারগুলা অমুক কোর্টে যাইবেন, ওই রেগে নালিশ দিবেন। মানে পার্টি ত্যাগতে বিরক্ত হয়ে গেছে। এর মানে হলো আগে এগুলা বিচার করতে পার্টি, এখন এটা বাইরের কোর্টে পাঠিয়ে দিয়েছে, ও যেটা রায় দিবে ওইটাই। তো এই ধরনের কিছু কিছু জায়গায় যেগুলা পার্টি ছেড়ে দিচ্ছে, যেগুলা বিচার করে রায় দিতে পারবে এই ভিত্তিতে, সেখানে ওইভাবে চলবে। তো এটা থেকে বুঝতে পারতেছেন যে এই যে বিচার, ইন্ডিপেন্ডেন্ট বিচার, না এগুলো চিন্তাই করা যায় না। তো কমিউনিস্ট ওই যে শ্রেণী রাষ্ট্র, যে শ্রেণীর ক্ষমতা থাকবে তার এক না চলবে, গুম খুন অপহরণ সব চলবে, আয়নাঘর সব চলবে। তাহলে আইডিয়াটা তো আসতেছে কমিউনিস্টদের কাছ থেকে, হাসিনার কাছে আইডিয়াটা কোথেকে আসছে? সাফাইটা কে দিচ্ছে হাসিনার পক্ষে? এই কমিউনিস্ট ভাইরা। এ হচ্ছে কমিউনিস্টদের শ্রেণী ধারণা, রাষ্ট্রের মধ্যে কনস্টিটিউশনের ধারণা। আবার পাল্টাই যেন বলতেছি, অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের মধ্যে থাকে কি, এটা ধারণা আমি বলেছি যে একটা মৌলিক অধিকার থাকবে, এটা হচ্ছে মুখ্য জিনিস। মৌলিক অধিকারে লেখা থাকবে যে ইরেসপেক্টিভ অফ অরিজিন, মানে উনি কোন শ্রেণীর নাগরিক, কিচ্ছু এসে যায় না, পুরুষ না মহিলা না, পাহাড়ি না সমতলি, কিচ্ছু এসে যায় না, সবার সমান অধিকার থাকতে হবে এবং সবার অধিকারটা ওখানে লেখা থাকবে। আদালতে গেলে সবাইকে সমান চোখে দেখতে আদালত বাধ্য থাকবে। সো এগুলো হচ্ছে অধিকারের প্রশ্ন। কিন্তু আবার বলছি, লেখা রাখাতে যথেষ্ট নয়, প্র্যাকটিসের ভিতর দিয়ে জিনিসটা বাস্তবায়ন করতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে যে কথা বলতেছিলাম যে এগুলো মোটামুটি আমি মোটা দাগে রাষ্ট্রের ভিতরে কমিউনিস্ট রাষ্ট্র ধারণা ভাবনার ভিতরে কি করে প্রবলেমগুলো আছে। একটা নামকা অবস্থায় তারা রিপাবলিক কথাটা লিখে রাখছে ওই রাষ্ট্রের নামের মধ্যে, কিন্তু প্র্যাকটিসের মধ্যে কোথাও রিপাবলিক ধারণাটাই নেই, প্র্যাকটিস করে না তারা। গণতন্ত্র শব্দটা তারা বলে, দলিলে বলে, কখন দলিলে? যখন রাষ্ট্র নিজের বিপ্লব সম্পন্ন করে নাই তখনকার কাগজপত্রে পাবেন। বিপ্লব করার পরে আর গণতন্ত্র শব্দ কোথাও পাবেন না। এমনিতেই গণতন্ত্র শব্দটা ভালো না, সঠিক শব্দ না। আমি মনে করি শব্দটা তৈরি হয়েছে একটা ভুল থেকে। যে কথা বলতেছিলাম যে আমেরিকার বিপ্লব হচ্ছে 1776-এ। আমেরিকাই হলো একটা ব্যতিক্রম রাষ্ট্র, যেই রাষ্ট্রে ফেডারেল বলে একটা ধারণা আছে। প্রথম ফেডারেল রিপাবলিক, এই যে খেয়াল করে দেখেন, এই ফেডারেল শব্দটা আনছে আমেরিকানরা প্রথম। ফেডারেল শব্দের অর্থ হলো যাদেরকে নিয়ে ফেডারেল, যেমন আমেরিকা অনেকেই জানেন যে 50টা রাজ্যের ফেডারেলটা, তার মানে হলো 50টা রাজ্য স্বায়ত্তশাসিত, কিন্তু তা সত্ত্বেও তারা আবার এক রাষ্ট্রে একমত হয়েছে, এক রাষ্ট্রের অধীনে আছে, এবং ওই রাষ্ট্রের কেন্দ্রীয় রাষ্ট্র যেটাকে আমার অ্যাকচুয়াল সঠিক শব্দ হয় ফেডারেল রাষ্ট্র। ফেডারেল রাষ্ট্রের দেখার বিষয় থাকবে পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, মূলত এগুলা, বা এমন কোনো বিষয় যেটা সব রাষ্ট্রের জন্যই কমন হওয়া উচিত, সেই সব বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব হলো কেন্দ্রীয় সরকারের। বা এই যে আমাদের বাইডেন বা ট্রাম্প এই জাতীয় প্রেসিডেন্টের যে নাম শুনি, ওরা হচ্ছে ফেডারেল রাষ্ট্রের প্রেসিডেন্ট। একইভাবে 50টা রাজ্য আলাদা আলাদাভাবে তাদের স্বায়ত্তশাসিত রাজ্য, তারা রাজ্য চলবে কী করে সেটার জন্য তাদের আলাদা ব্যবস্থা আছে, তাদের গভর্নর আছে, সরকারের এক্সিকিউটিভ আর কি, আর নিজেদের একটা লোকাল কংগ্রেস যা থাকে সবই আছে, কিন্তু তারা স্বায়ত্তশাসিত। ওইটার খেয়াল রাখতে হবে আমাদেরকে। সো এই স্বায়ত্তশাসনের যখন এক জায়গায় হয়, তারা ইউনিয়ন বলে কেউ কেউ এটাকে, সেই থেকে বলা হয় ফেডারেল রাষ্ট্র। সো ওটাকে ফেডারেল রাষ্ট্র কেমন নেওয়া নামে এটার দিকে এত বেশি চোখ ছিল, গুরুত্ব ছিল, আপনারা অনেকে জানেন না হয়তো। শুরুতে অর্থাৎ 1776 সালে যে শুরুটা হচ্ছে, স্বাধীন আমেরিকানরা হচ্ছে, তখন মাত্র 9টা রাজ্য একমত হয়েছিল যে আমরা একটা ফেডারেল রাষ্ট্র বানাবো। কয়েক বছর পরে বাকিগুলা দেখি না কি হয়, এই দেখে শুনে তারা জয়েন করছে পরে। কেন? এই যে কথা ইম্পর্টেন্ট বোঝার জন্য। কারণটা হলো ওদের ভয় ছিল যে এই যে ফেডারেল রাষ্ট্র বানাবো, শেষে ফেডারেলরা কি আমাদের রাজ্যের উপরে চেপে বসবে, ফেডারেল রাষ্ট্রের স্বার্থের নাম করে অন্য একটা রাজ্য, এটা হচ্ছে ভয়। সে কোনো কোনো রাজ্যকে আপনার এই সুবিধা দিতে চায় না, যারা ফেডারেল রাষ্ট্রের নামে আর একটা, যেমন ধরেন যে আমি উদাহরণ হিসেবে যদি বলি, চিটাগাংয়ের লোকেরা ব্যবসায়ী,
তুলনামূলকভাবে বগুড়ার লোকেরা অত বড় ব্যবসায়ী না, বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসায়ী চিটাঙে বেশি। এখন বগুড়া যদি ভয় পায় যে চিটাঙের সাথে ওকে ইকুয়াল রাইট দিলে পরে ও করবে কি, আমার উপর চেপে বসবে। এমন না, দেখা গেল সরকারের মধ্যে প্রভাব বিস্তার করছে ওরা, এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে যার সুবিধা ওরা পায়, আমরা পাই না। তাইলে বগুড়া করবে কি, ওই যে ফেডারেল রাষ্ট্র করতার জন্য বগুড়া আগ্রহ করবে। কেন? যে তোমার যদি এটা নিয়ে করার বেলা কিছু থাকে, আমি তোমার বিরুদ্ধে আপত্তি দিব। তাহলে শুরুর দিকে তো সে বাংলাদেশে ঢুকতেই চাইবে না বগুড়া, মনে করেন। এই যে যদি চিটাং পুরা ফেডারেল রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করে, সেই জন্য এটা করবে তারা আসলে। সো এনিওয়ে, ফেডারেল রাষ্ট্রটা ওই কারণে হচ্ছে। সো ফেডারেল দিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তারা 1776 রাষ্ট্রটা বানাইছিল ঠিকই, কিন্তু ততোধিক অগুরুত্বপূর্ণ বানাইছিল মৌলিক অধিকারের পার্টটাকে। এইটা তারা কারেক্ট করে নিয়েছে 15 বছর পরে, ওই একই 1791 সালে। এইটাকেই বলা হয় আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, প্রথম সংশোধনী। দেখেন, সংবিধান বানানোর পরে এবার মৌলিক অধিকার কি থাকবে তা লিখতে হচ্ছে। ব্যাকগ্যাট দিছে না আসলে, দেওয়ার পরে এখন বুঝছে তো ভুলে গেছে, এটা কারেক্ট করবে। তখন বলছে এগুলো হলো আসলে, বুঝছো, এইটা গণতন্ত্র। তাহলে রিপাবলিক আর গণতন্ত্র পরে আলাদা করে ফেলাইতেছে, তো ভুলটা কারেকশন করতে গিয়ে। সো গণতন্ত্র বলে আলাদা কিছু নাই। আর এই গণতন্ত্র বললে আবার এইটার সুযোগ নিয়ে আমাদের লেনিন সাহেব বলবে যে বিপ্লবের আগে গণতন্ত্র, এইটা হচ্ছে কমিউনিস্টের কারবার। আশা করি বুঝতে পারছি রিপাবলিক ধারণাটা, ঘাপলাটা তারা কাভার করতেছে কি গিয়া। ওকে, সেকেন্ড এবার আসেন, সে তো অধিকারটা দিবেই না। সেকেন্ড আমি এবার জাম্প করে দেবো সরাসরি 45 সালের পরে। 1945-এর পরে সোভিয়েত ইউনিয়নরা বা কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে বিখ্যাত হলো কেন? বিখ্যাত হওয়ার পিছনে মূল কারণ হলো তারা এবার আমেরিকা বিরোধী একটা উইং বলে হাজির করলো নিজেদেরকে নিয়ে। এবার শব্দের যেসব সমস্যাগুলো ছিল সেগুলোর একটা মিথ্যা তাদের ধারণাটা স্লোলি ঢুকাই দিল। যেমন মনে করেন, আপনারা অনেকে বলেন জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, খুব বিখ্যাত শব্দ। আচ্ছা, আপনারা কি জানেন যে আগে কখনোই ন্যাশনালিজম বলে কোনো শব্দ ছিল না? কি ছিল তাইলে? এই যে জাতিবাদ, নেশন স্টেট, আগে বলা হতো নেশন স্টেট, এইটাই জাতিবাদ। নেশন, ইউনাইটেড নেশন, খেয়াল করেন, দেখেন নেশন কথাটা দিয়ে আসছে, অর্থাৎ জাতিভিত্তিক, এথনিক জাতিভিত্তিক রাষ্ট্র, রিপাবলিক রাষ্ট্র কিন্তু এথনিক ভিত্তিক। এই হচ্ছে নেশন স্টেট। কমিউনিস্ট এখান থেকে শব্দটা কেড়ে নিয়ে গেছে, গিয়ে জাতীয়তাবাদ বানাইছে, এবং শুধু একটু করে থেমে থাকি নাই, বলতে চাচ্ছে জাতীয়বাদ ধারণাটা বেটার, বুঝছো? কেন? এটাই হলো আসলে কমিউনিস্টদের শব্দ। আমার এই কথার প্রমাণ কি? সবচেয়ে ভালো প্রমাণ, একদম চাক্ষুষ প্রমাণ হলো, আপনারা অনেকে প্রফেসর আব্দুর রাজ্জাকের নাম শুনছেন, একটু একাডেমিক হলে তো শিখছেনই আসলে। প্রফেসর রাজ্জাক সম্পর্কে আমি 80-তে যখন ঢাকায় আসি, 79-80-তে, তখন আমাদের কমিউনিস্ট বড় ভাইরা বলতো প্রফেসর আব্দুর রাজ্জাক তো মুসলিম লীগার। আচ্ছা, উল্টাটা বলি তাহলে বুঝবেন এবার। প্রফেসর আব্দুর রাজ্জাকের এই কি বলবো, উনি উঠাই নিয়ে আসছেন যেসব লোকগুলাকে, মাস্টার বানাইছেন, গুরুত্বপূর্ণ লোক বানাইছেন। রেমান সোমান কে বানাইছে? আনিসুজ্জামান কে বানাইছে? এই হচ্ছে প্রফেসর আব্দুর রাজ্জাক। প্রফেসর আব্দুর রাজ্জাকের থিসিসটা, উনি ইংল্যান্ডে গেছিলেন থিসিস পিএইচডি করতে, শেষ করে আসতে পারেন, উনার টিচার মারা গেছে, করেন নাই। তো উনি যে থিসিসটা জমা দিয়েছিলেন, ওইটা ইউপিএল বই আকারে বাংলায় অনুবাদ করে ছাপছে। ওই বইটার ভিতরে পড়বেন, উনি সারা জীবন বলেছেন নেশন স্টেট, জাতিবাদ। উনি কখনো জাতীয়তাবাদ শব্দ ইউজ করেন নাই। এটা দিয়ে বুঝবেন যে আসলে উনি তো কমিউনিস্ট না, উনি তো পুরাতন রিপাবলিকের ধারণার লোক। কমিউনিস্টদের ভাষায় যেটাকে রাইটিস্ট বলে ওরা, এই যে ওরা তখন এই শব্দ চালু করলো, রাইটিস্ট লেফটিস্ট, রাইট আর লেফট। যারা ওদের পক্ষে, ওদের মতন করে জাতীয়তাবাদ বলে, তারা হলো ভালো, তারা হলো প্রগতিশীল, তারা হলো লেফট, বামপন্থী।
আর যারা পুরন্দরা থেকে গেছে তারা সব ডানপন্থী। তার মানে ওদের দৃষ্টিতে ইয়ে হলো প্রফেসর আব্দুর রাজ্জাক হলো আসলে ডানপন্থী। ডানপন্থীদের ভাষা হলো জাতিবাদ। মজা না? অরিজিনাল রিপাবলিক ধারণা যারা, এটা হচ্ছে তাদের। এই জন্য কমিউনিস্টরা রিপাবলিক ধারণাটাকে ফালাই দিয়ে এবার হিরো হতে থাকলো। কিন্তু আসলে কমিউনিস্টরা করছে কি? কমিউনিস্টরা যেটা করছে সেটা হলো সোভিয়েত ইউনিয়ন ভালো আমেরিকার চেয়ে, বুঝছো না? এই ফেরিটা করছে। তার মানে তারা আসলে বেসিক্যালি সোভিয়েত রাষ্ট্রের দালাল। খারাপ ভাষায় বললে কেন? সোভিয়েত রাষ্ট্রের যেটা স্বার্থ সেটি কি কমিউনিজম? সেটি কি বাংলাদেশের কমিউনিজম মানতে হবে? উত্তর হলো যে না। কেন? রাষ্ট্র স্বার্থ সবসময় নিজের নিজের রাষ্ট্র স্বার্থ হবে। দুইটা কমিউনিস্ট রাষ্ট্র মানে এই না যে দুজনের স্বার্থ এক হবে। কারণ অ্যাজ লং এজ এটা রাষ্ট্র, রাষ্ট্র মানে একান্ত কাদের জন্য? ওই রাষ্ট্র ভূখণ্ডের ভিতরে যেসব নাগরিকরা থাকে তাদের স্বার্থটাই ওই রাষ্ট্রের স্বার্থ। তো আমার রাষ্ট্রের স্বার্থ তো আমার নাগরিক নিয়ে, তাহলে আমার রাষ্ট্রের স্বার্থটা আলাদা হবেই। রাষ্ট্র মানে আলাদা আলাদা স্বার্থ। কাজে ইডিওলজিক্যালি মিল আছে বললে আমাকে এখন সোভিয়েত স্বার্থটাকে আমাকে বলতে হবে আমার স্বার্থ এটা, সোভিয়েত স্বার্থটাকে এটা সারা দুনিয়ার কমিউনিস্টের স্বার্থ বলে চালাইতে হবে। এটা বুঝলো কি? মিথ্যে কথা। তাইলে সারা দুনিয়ার কমিউনিস্টরা ছিল, ইনক্লুডিং মাও সেতুং ছিল আসলে সোভিয়েত রাষ্ট্রের স্বার্থে তেল মারা লোক, সোভিয়েত রাষ্ট্রের পক্ষে খাড়াই নেওয়ার লোক। এনিওয়ে, মাও সেতুংয়ের কথা যখন উঠছে একটু বলে দিই। মাও সেতুং যখন নিজের ইন্ডিপেন্ডেন্ট নীতি দিয়ে গেলেন, বুঝলেন যে এটা স্টালিন বা স্টালিনের দেশ তাকে আক্রমণ করবে। এই জন্য 1958 সালে 1958 সালে সোভিয়েত ইউনিয়নকে বলতে থাকলে ওটা একটা সাম্রাজ্যবাদ বললে নিজের আলাদা রাষ্ট্র বানালেন, বয়ান আলাদা খাড়া করলেন। এইটাকেই উনি বললেন যে তার দেশে একটা কালচারাল রেভলিউশন হয়েছে, এই জন্য আমি আর এখন সোভিয়েতদের বক্তব্য মানি না। তো দেখেন আসলে তো সে বলতে যাচ্ছে চাইনিজ রাষ্ট্র স্বার্থ সোভিয়েত রাষ্ট্র থেকে আলাদা। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ডের পর থেকে যা হয়েছে, সোভিয়েত স্বার্থটাকেই কমিউনিস্টরা সারা দুনিয়ার স্বার্থ, কমিউনিস্টদের স্বার্থ বলে চালাই দিচ্ছে। এ হচ্ছে আকাম। বলতে পারেন আর এক রাষ্ট্রের হয়ে দালালি করা। বাংলা কথা হলো বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ তো আলাদা হবেই, বহু কিছু জায়গায় আলাদা থাকবে, সবটা সোভিয়েত রাষ্ট্র স্বার্থের সাথে মিলবে না। ইডিওলজি এক জিনিস, সব দেশের মুসলমান, সব দেশের নীতি এক, পররাষ্ট্রনীতি এক। তুরস্কের পররাষ্ট্রনীতি আর ইরানের পররাষ্ট্রনীতি কি এক? সৌদি আরবের পররাষ্ট্রনীতি কি তুরস্কের সাথে মিলবে? এবার বুঝছেন, সেটা ইডিওলজি মিল আর নট নেসেসারিলি রাষ্ট্র স্বার্থের মিল হবে। রাষ্ট্র স্বার্থ আলাদাই দিতে হবে। তো এইটাই চাপাই দিচ্ছিল ওরা সোভিয়েত দালালি করতে, যে এগুলা বলছিল, এই ডান বামের কথা আনছিল, নিজেদেরকে আলাদা করে আনছিল, জাতির থেকে জাতীয়তাবাদ বানায়। প্লাস সবচেয়ে খারাপ যে কাজটা করছে সেটা হলো যে সোভিয়েত চিন্তার মধ্যে, মানে স্ট্যালিনের চিন্তার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বলে কোনো ধারণা নেই। আরেক দেশের থেকে মাল আনবাবি কেন? আমি তো দেশপ্রেমিক, আমি নিজে বানাবো, কেবলমাত্র তাই ভোগ করবো। এই জাতিবাদী ধারণাটা আবার কমিউনিস্ট ধারণাটা বেসিক্যালি আবার জাতিবাদী ধারণা, অর্থনৈতিক জাতিবাদেরা আসলে। অসুবিধা হলো 1980 সালে এই অর্থনৈতিক জাতিবাদটা ভেঙে যায়। কারা ভাঙে? খোদ আমেরিকান নেতৃত্বে যে দুনিয়া সেটা ভেঙে দেয়, অর্থনৈতিক জাতিবাদ ভেঙে দেয়। ও বুঝে যে এটা ক্যাপিটালিজম বিস্তার করবে না, কোনো দেশের লাভ হবে না। সো এটা লাভ করতে গেলে, মানে ফাংশনাল একটা ইকোনমিক, গ্লোবাল ইকোনমি চালাতে গেলে তা থেকে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের মধ্যে যেতে হবে, গভীর আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে যেতে হবে। সো প্র্যাকটিক্যালি স্টালিনের দেওয়া তত্ত্ব সবই ধূলিসাৎ হয়ে যায় ওই 80 সালের আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য শুরু হওয়ার পরে। প্লাস এই আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের জন্য সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠান হয়েছে, ত্রুটি আছে ডেফিনেটলি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ওইটার জন্য কার্যকরী প্রতিষ্ঠান। তাহলে এবার আসেন মূল কথা, যেটা যে আমরা সোভিয়েত রাষ্ট্র থেকে বেরিয়ে গেলাম 45-এর পরে, এই শব্দগুলোর কারচুপি করে তারা বাম ডান দিয়ে তারা হলো শ্রেষ্ঠ, বামপন্থী হওয়াটা হলো হচ্ছে ভালো কাজ, এই ধরনের একটা আইডিয়া তারা ছড়াইছিল। আর ততই তারা রিপাবলিক ধারণা থেকে সরে গেছিল। রাষ্ট্রটা কি হবে, রাষ্ট্রের নাগরিক কেমন হবে, অধিকার কেন, এগুলো নিয়ে তাদের কোনো খেয়ালই নেই, এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, এটা তাদের সাবজেক্টই না তো আসলে। এর ক্ষতিটা হচ্ছে এখন, এই যে এখন আমরা রাষ্ট্র করতে যাচ্ছি, কেন কমিউনিস্ট হেল্প করতে পারছে না? দেখেন ওরা নিজেই তো কনফিউজড, ও তো শ্রেণীর ধারণা দিয়ে রাষ্ট্র বানাইতে যাচ্ছে, ও শ্রেণীর রাষ্ট্র তো না আসলে বাংলাদেশটা।
তাহলে শ্রেণী রাষ্ট্রগুলো তো আবার হাসিনাকে আনতে হয়, এবার বুঝছেন কিনা? হাসিনা যেটা করেছিল ওটাই তো শ্রেণী রাষ্ট্র, চুরি চামারি করা একটা রাষ্ট্র। কি যে উনি হলেন মুক্তিযুদ্ধ শ্রেণীর নেতা, ফলে যাকে উনি রাজাকার বলবেন তাকে উনি কোপ দিতে পারবেন, গুম খুম অপহরণ আয়নাঘর সব করতে পারবেন। তাহলে এই আইডিয়াটা আসছে, উদ্গাতা হচ্ছে কমিউনিস্টরা। কমিউনিস্টের শ্রেণী ধারণা, দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক অফ কার্ল মার্কস। শেষ কথা বলে শেষ করব। শেষ কথাটা হলো, বহু কমিউনিস্ট, বড় বড় কমিউনিস্টের কথা আমি জানি, যারা অনেকে খেয়াল করে নাই যে তিন নীতি বলে একটা ব্যাপার আছে। তিন নীতি মানে 1971 সালে যখন বাংলাদেশ রাষ্ট্রটা হয়, সাম্য, মানবিক মর্যাদা, আর বিচার, ইনসাফ, এই তিন নীতির ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রটা হবে বলে আমাদের তাজউদ্দিন সাহেব ঘোষণা করছিলেন। এইটা হলো আপনার এপ্রিলের ঘোষণা, 1971 এপ্রিলের ঘোষণা ছিল এটা, যেটা পলাশী ওই যে আমাদের মুজিবনগর বলা যেটাকে, সেখানে যে ঘোষণাটা দিয়েছিল সেটা হলো এপ্রিল 1971 সালের 1971 সালে ঘোষণা ছিল এটা। কিন্তু যখন যুদ্ধ শেষ দিকে যায় তখনই ভেটো মারে আমাদের ইন্দিরা গান্ধী, ফলে এগুলো বদলে যায়, ওই যে 4টা নীতি হয়ে যায়, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, আর কি জানি, এর ভিত্তিতে বাংলাদেশ হয়ে যায়। ওটা কনস্টিটিউশন ওটা লেখা আছে, আর এই তিন নীতিটা চাপা পড়ে যায়। অনেক কমিউনিস্টকে পাবেন এই তিন নীতির পক্ষে দাঁড়াইছে। তিন নীতিটার ভিতরে খেয়াল করে দেখেন, কোনো এই ধরনের কমিউনিস্ট কারচুপি নাই, আসলে ইসলাম বিরোধী বক্তব্য নাই, কিন্তু মানবিক মর্যাদা, মানুষের মর্যাদা থাকবে, ওকে বিচার থাকবে, এটাকে ইনসাফ দিয়ে ব্যাখ্যা করা যাবে। ফলে বহু ইসলামী রাজনীতিক কনস্টিটিউশনের পক্ষে আসছিলেন। সমস্যা হলো কমিউনিস্টের বিপদে পড়ছে এবার এই কথা বললাম। এখন সাম্য, এই সাম্য কিন্তু পলিটিক্যাল সাম্য, ইকোনমিক সাম্য না, মানে নাগরিক অধিকার সবার সমান থাকবে, ওই অর্থে সাম্য। তাইলে প্রবলেমে পড়ছে কমিউনিস্টরা, বিশেষ করে বড় বড় কমিউনিস্টরা, যে তাইলে আমার শ্রেণী রাষ্ট্র কই গেল? কারণ এই তিন নীতিটা আসলে শ্রেণী রাষ্ট্রের ধারণা বিরোধী। তাহলে কোনো কমিউনিস্ট যদি তিন নীতির পক্ষে দাঁড়ায় তাহলে তো সে তার কমিউনিস্ট থাকে না, কারণ কমিউনিস্টের মধ্যে শ্রেণীর ধারণা, সেখানে আবার সাম্য, সবার সমান রাইট, এটা কেন মানবে? বিচারের ধারণা তো কমিউনিজমে নাই, শ্রেণী শাসন আছে, আমায় অপর শ্রেণীকে খুব পায়ে কাটবে, এর মধ্যে আবার বিচার কি? এই জন্য তো বিচার বিভাগ সবচেয়ে উইক পার্ট কমিউনিস্ট রাষ্ট্রের মধ্যে। সো এই হচ্ছে তাদের স্ববিরোধিতা। কমিউনিস্ট এই জন্য কোনো কমিউনিস্ট মাঝখানে দেখেন বলা ছেড়ে দিয়েছিল, বলতো না, নিজেই বুঝছে যে এই তিন নীতির পক্ষে দাঁড়াই তো বিপদ করছি, আমার শ্রেণী রাষ্ট্র ধারণা থাকে না। পরে আবার সে ফেরত গেছে এদিকে দিয়ে, এখন এটা ভাই কৌশলগত কারণে বলতেছে, কিন্তু আমি মনে মনে কিন্তু কমিউনিস্ট, বুঝছেন? এই ফলে জিনিসটা আনরিজলভ হয়ে গেছে। এনিওয়ে, কিন্তু পরিষ্কার করে দিই খালি এইটাই, কিন্তু এই যে তিন নীতি যেটা আমাদের তাজউদ্দিন সাহেব যেটা বলছিল, এটা বইয়ে পড়ছে, রিপাবলিক ধারণার গোড়া হিসাবে এটা বইয়ে পড়ছে, সেখান থেকে উনি বলছিলেন। কিন্তু এইটা যে তার ইন্দিরা গান্ধী মানবে না, সেকুলারিস্টরা, সকল সেকুলারিস্টরা মানবে না, ইসলাম বিদ্বেষীরা মানবে না, এই জন্য মানেও নাই। বাংলাদেশের 71-এর আগে এগুলো সব ইন্দিরা গান্ধী মেরে দিছে, এবং এই মেরে দেওয়ার বিনিময়ে উনি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন। এনিওয়ে, সার কথা দাঁড়ালো, এই তিন নীতিটা কমিউনিস্টরা মানে না, ওদের শ্রেণী রাষ্ট্র ধারণার সাথে খাপ খাবে না। এই জিনিসগুলো আপনারা ভেবে দেখবেন আশা করি। সো সার কথা হলো এইটা, যে কমিউনিস্টের রাষ্ট্র ভাবনার মধ্যে কী কী সমস্যা আছে সেটা আমরা দেখলাম। আর যেটা এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে আমাদেরকে, আমরা এখন একটা রাষ্ট্র ফরমেশনের জায়গায় আছি, কিন্তু এখন কমিউনিস্টদের কারণে তারা কোনো হেল্প তো করছে না, উল্টা বাধা সৃষ্টি করছে তাদের মাথার ভিতরে যে শ্রেণী রাষ্ট্রের ধারণা আছে সেটা। থ্যাংক ইউ।